প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে বা কিছু সূত্র বিশ্লেষণ নিয়ে, যে সূত্রগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আর আমরা এটাও জানি কিন্তু যে এই অধ্যায় থেকে কমপক্ষে কিন্তু আমাদের 2টা সৃজনশীল আসে। তাহলে চাইলে কিন্তু এর দিকে আমরা 20 নাম্বার পেতে পারি একটু অল্প পরিশ্রমী, যদি সূত্রগুলো একটু নিজের মতো করে আমরা বুঝে নিই। যার জন্য দেখতে পাচ্ছ আমরা উপরে লিখে রেখেছি যে চলতি সম্পদগুলো এবং চলতি দায়গুলো, শুধু চলতি সম্পদ আর চলতি দায়ের উপর ভিত্তি করে এই অধ্যায়টা আসলে আমাদের এই আমলে নিতে হবে। শুধু চলতি সম্পদ আর চলতি দায়গুলো আমরা পারলেই অনেক সূত্র ব্যবহার আমরা সহজে পারবো। তাহলে দেখো, প্রথমেই যে চলতি সম্পদগুলো লিখেছি, কোনগুলো সম্পদগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়। প্রথমেই দেখতে পাচ্ছ নগদ, তারপরে ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ। কোনো খরচ যদি আমরা অগ্রিম করি এটা সম্পদের পর্যায়ে পড়ে যায়। আর অনাদায়ী আয়, কোনো আয় যদি আমাদের অনাদায়ী থাকে তাহলে এটা আমাদের সম্পদ। তাহলে এই ছিল আমাদের চলতি সম্পদ। আর এখন আমরা জানবো চলতি দায়গুলো কোনগুলো। প্রথমেই আছে প্রদ হিসাব, তারপরে পাওনাদার। এটা একটা সমার্থক নাম, ভিন্নভাবে থাকতে পারে। আর আরও একটি হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, আরেকটি লিখেছি আমরা বকেয়া খরচ। তাহলে এইগুলাই মূলত আমাদের চলতি দায়। এগুলোর অবলম্বনে এখন আমরা এই সূত্রগুলোকে তৈরি করব। কিভাবে মূলত এই সূত্রগুলো মান আমরা এখান থেকে বের করব। প্রথমে দেখতে পাচ্ছ আমি লিখেছি যে চলতি অনুপাত নির্ণয়, তারপরে লিখেছি তারল্য বা তড়িৎ অনুপাত, তারপরে বিনিয়োজিত মূলধন, মোট মুনাফার অনুপাত, নিট মুনাফার অনুপাত। এই তথ্যগুলোর ভিত্তিতে, এই কথাগুলোর ভিত্তিতে একটা সৃজনশীল তারা তৈরি করতে পারে। এছাড়া অন্যান্য সূত্র আছে, আমি আলোচনা করব পরে, কিন্তু আমার কাছে সবচেয়ে মনে হচ্ছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। এইগুলোতে কি বরাবরই প্রশ্ন করে। তাহলে চলো এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করি। আর এই দিক দিয়ে আমি কিছু তথ্য লিখে রেখেছি যেন আমরা এই সূত্রগুলো লেখার পরেও এই তথ্যগুলো অবলম্বনে একদম অঙ্কটা সলিউশন করতে পারি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ চলতি অনুপাত। এখন চলতি অনুপাত আমরা কীভাবে নির্ণয় করব? চলতি অনুপাতের সূত্রটা কি? চলতি অনুপাতের সূত্র হচ্ছে উপরে হবে চলতি সম্পদ, নিচে হবে চলতি দায়। উপরে লিখতে হবে আমাদের চলতি সম্পদ আর নিচে লিখবো আমরা চলতি দায়। তাহলে আমাদের হয়ে গেল চলতি অনুপাতের সূত্র। এখন এই চলতি সম্পদগুলো যদি আমার মুখস্থ থাকে আর চলতি দায়গুলো যদি মুখস্থ থাকে তাহলে খুব সহজে কিন্তু আমরা উদ্দীপক থেকে এগুলো আনতে পারবো। তাহলে দেখি প্রথমে চলতি সম্পদগুলো কোনগুলো। এই দিক দিয়ে লিখেছি আমি সম্পদসমূহ আর এই দিক দিয়ে লিখেছি আমি দায়সমূহগুলো। তাহলে চলতি সম্পদ নগদ, এই যে নগদ আছে। তারপরে লিখেছি প্রাপ্য হিসাব, দেনাদার এবং প্রাপ্য হিসাব সেম কথা। তাহলে প্রাপ্য হিসাব আমরা পেলাম, তাহলে দুটি সম্পদ অলরেডি পেয়ে গেছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে লিখেছি ব্যাংক আর এখানে দেওয়া হচ্ছে ব্যাংক জমা। তাহলে অবশ্যই আরও একটি সম্পদ পেলাম, 3টি। আর যেগুলো দেওয়া আছে এগুলো আসলে চলতি সম্পদ রিলেটেড না, কারণ এগুলো এখানে লেখা নেই। তাহলে আমি চলতি সম্পদ পাচ্ছি এখানে 3টি। আর এই 3টিতে আমরা যোগ করি। প্রথমে দেখতে পাচ্ছ 5, তারপরে হচ্ছে 4, তাহলে হচ্ছে 9,000, আর এখানে হচ্ছে 2,000, তাহলে 11,000 আমার টোটাল সম্পদ, চলতি সম্পদ। তাহলে আমরা এখানে লিখবো 11,000। আর এখন খুঁজবো দায়গুলো সেমভাবেই, যে এই দায়গুলাই খুঁজবো এখানে আছে কিনা। দেখতে পাচ্ছি প্রদ হিসাবে কি দায়। তারপর হচ্ছে বকেয়া বেতন, বকেয়া যে কোনো খরচ, এটা বেতন হোক, ভাড়া হোক, বিমা হোক, এটা আমরা দায় পাবো। তাহলে প্রথম দুইটি হচ্ছে আমাদের চলতি দায়। আর ব্যাংক জমা অতিরিক্ত রিলেটেড কথা এখানে লেখা নেই। তাহলে প্রথম দুইটা যদি আমাদের চলতি দায় হয় তাহলে যোগ করবো, এখানে 4,000, এখানে 2,000, তাহলে টোটাল হচ্ছে আমাদের 6,000। তাহলে আমরা এখানে লিখবো 6,000। আর এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। কিন্তু এই ক্যালকুলেশন করার পরে আমাদের মান হচ্ছে 1.83 অনুপাত 1। এই অংশটা আমরা লিখে দিব উত্তরের শেষে। অনুপাত 1 কথাটা আমরা লিখে দিব এই কারণেই, কারণ এখানে অনুপাত নির্ণয়ের কথা বলা আছে। আর মেইন উত্তর হচ্ছে আমাদের 1.83। আমরা কখন বুঝবো যে উত্তরের শেষে আমাদের লিখতে হবে অনুপাত 1 বা লিখতে হবে পার্সেন্টেজ বা আমাদের লিখতে হবে উত্তরের শেষে বার? এই 3টা কাজ আমরা এখন ক্লিয়ার করব যে এই 3টা কাজ কখন কোনটা হবে। প্রশ্নে যদি এরকম বলা থাকে যে আবর্তন, যে দেনাদারের আবর্তন নির্ণয় করো, বা প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, বা এই প্রদ হিসাবের আবর্তন অনুপাত, মজুদ পণ্যের আবর্তন অনুপাত, এরকম বলা থাকে আবর্তন রিলেটেড কথা থাকলে এই উত্তরের শেষে আমরা বার ইউজ করবো, বার বা টাইমস। আর যদি প্রশ্নে বলা থাকে যে মোট মুনাফা নির্ণয় করো অথবা
নিট মুনাফা নির্ণয় করো। মোট মুনাফা বা নিট মুনাফা বা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এরকম আয় রিলেটেড কথাবার্তা থাকে, তাহলে আমরা পার্সেন্টেজ দেবো উত্তরের শেষে। কারণ সেই সূত্রটার পিছনে কিন্তু আমাদের গুণাকারে 100 থাকে, যার জন্য আমরা পার্সেন্টেজ করবো। তাহলে কি বললাম, মোট মুনাফা বা নিট মুনাফা বা বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এরকম কথাবার্তা থাকলে আমরা অবশ্যই পার্সেন্টেজ ইউজ করব উত্তরের শেষে। আর এখন আসি আমরা অনুপাত চিহ্ন দিয়ে কখন এক লিখবো, যখন আমাদের বলা হবে যে বের করো এই চলতি অনুপাত বা তড়িৎ অনুপাত বা তারল্য অনুপাত, এরকম অনুপাত, শুধু অনুপাত রিলেটেড যখন কথা বলবে তখন আমরা অনুপাত চিহ্ন দিয়ে এক লিখবো। আর এছাড়া তো আমি বুঝিয়ে দিলাম কখন পার্সেন্টেজ আর কখন বার। তাহলে আমরা এই সমস্যাটা কিন্তু সলিউশন হয়ে গেল, যে কখন পার্সেন্টেজ কখন বার। বাকিটা এখন সলিউশন করি। বাকিটা দেখতে পাচ্ছ এখানে যে ক্ষয়তে বলা হচ্ছে যে তড়িৎ অথবা তারল্য অনুপাত নির্ণয় করো। এগুলো কিন্তু আরও নাম আছে, বেশ কয়েকটি আমাদের নাম আছে। কিরকম নাম, যে এই তড়িৎ অথবা তারল্য ছাড়াও বলতে পারতো যে এসিডিটি বা দ্রুত বা অগ্নি, এরকম কথা বলা থাকতে। তাহলে তারল্য, তড়িৎ, এসিডিটি, দ্রুত, এগুলো বলা থাকলে আমরা ভাববো সেম জিনিস, এরা সেম। তাহলে আমরা তারল্যর সূত্র ইউজ করলেই হচ্ছে। তাহলে কিভাবে আমরা এখন এই সূত্রটা ক্রিয়েট করি, দেখো আমরা যদি এখন একটা সূত্রটা তৈরি করতে চাই, তাহলে কিন্তু হুবহু আমরা এই উপরটার সহযোগিতা নিব, খালি একটু আমাদের চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে, যে উপরে আমরা লিখব চলতি সম্পদ, আবার নতুন করে নিচে লিখবো আমরা চলতি দায়। শুধু উপরে আমাদের এই চলতি সম্পদ থেকে আমাদের বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য। এইখান থেকে আমাদের বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য, এবং এই টাকা থেকে আরো একটি জিনিস বাদ দিতে হবে, সেটি হচ্ছে অগ্রিম আয়। কোনো আয় যদি অগ্রিম হয়, অগ্রিম আয়। এই দুইটা টপিক আমাদের বাদ দিতে হবে চলতি সম্পদ থেকে, আর নিচে চলতি দায়ী থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এই সূত্রের সহযোগিতায় এটা আমরা মোটামুটি এই করে নিতে পারবো। তাহলে আবার তথ্যগুলো লিখি যে কিভাবে আমাদের তথ্যগুলো পাই উপর থেকে। চলতি সম্পদ কিন্তু কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম যে ক্রয়ের প্রয়োজনে, যে চলতি সম্পদের টাকা ছিল 11,000। আর এখানে লিখছি সমাপনী মজুদ পণ্য। প্রশ্ন দীর্ঘ যে মজুদ পণ্য রিলেটেড কথাবার্তা আছে কিনা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মজুদ পণ্য রিলেটেড কোনো কথা নেই। তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখানে শূন্য ইউজ করতে পারি। এরপর আরেকটা কথা ছিল অগ্রিম আয়। এখানে অগ্রিম আয়, আসলে অগ্রিম আয় রিলেটেড কথাবার্তা এখানে দেওয়া নেই। অগ্রিম আয় রিলেটেড কথাবার্তা এখানে দেওয়া নেই কোনো দায়ে। তাহলে কিন্তু এটাকে আমরা দায় ভাবতাম। কোনো অগ্রিম যদি কোনো আমরা আয় করিনি, তাহলে এটা হচ্ছে আমাদের দায় রিলেটেড। এখানে দেওয়া নেই বিধে আমরা লিখলাম না, তাহলে এটাও আমাদের শূন্য। আর চলতি দায় তো আমরা কিছুক্ষণ আগে বেরিয়ে করলাম 6,000। তাহলে ক্যালকুলেশন করার পরে কিন্তু আগের মতনই আমাদের মানটা আসবে, কারণ তথ্য যেহেতু এখানে অল্প। তাহলে এখানে যেহেতু আমরা অনুপাতে নির্ণয় করেছি, তাহলে উত্তর শেষে আমরা অনুপাত চিহ্ন দিয়ে এক লিখে নিব। তাহলে আমাদের সলিউশন হয়ে গেল আমাদের ক্ষয়েরটা। তারপরে যদি এরকম বলা থাকে যে বিনিয়োজিত মূল্য নির্ণয় করে, তাহলে আমরা কি করব? বিনিয়োজিত মূল্য নির্ণয় করতে পারলে অবশ্যই আমরা একটা সূত্র ইউজ করব। বিনিয়োজিত মূল্যের নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম। প্রথমে লিখতে হবে আমাদের মোট সম্পদ। বিনিয়োজিত মূল্য নির্ণয় করতে হলে লিখতে হবে প্রথমে মোট সম্পদ। এই মোট সম্পদ থেকে আমাদের চলতি দায় বাদ দিতে হবে। এই মোট সম্পদ থেকে আমাদের চলতি দায় বাদ দিতে হবে, এবং আরো একটা জিনিস বাদ দিতে হবে, সেটি হচ্ছে আমাদের অলিক সম্পদ। অলিক সম্পদ। তাহলে বিনিয়োজিত মূলধনের সূত্রটা হচ্ছে এরকম যে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। এখন মোট সম্পদগুলো আমরা খুঁজবো, কোথায় মোট সম্পদ দেওয়া আছে। দেখতে পাচ্ছ এই দিক দিয়ে টোটাল সম্পদগুলো, এখানে সম্পদ সমূহ দেওয়া আছে। তাহলে এই যোগফলটা আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যোগফলটা কত হচ্ছে দেখি। এখানে হচ্ছে 3 লক্ষ, আর এই দিন নিয়ে আমরা তাহলে 3,10,000, আর যদি এটা নেই তাহলে 3,16,000। তাহলে টোটাল যোগফল হচ্ছে আমাদের সম্পদের 3,16,000। তাহলে আমরা এখানে লিখবো যে 3,16,000, আর এই ব্যালেন্স থেকে আমাদের চলতি দায়গুলো বাদ দিতে হবে। আর চলতি দায় কিন্তু এখানে দুইটি ছিল, যে 6,000। তাহলে এই দুইটি চলতি দায় হচ্ছে 6,000, আমরা বাদ দিলাম। তারপরে আমাদের বাদ দিতে হবে অলিক সম্পদগুলো বা ভুয়া সম্পদগুলো আর কি। অলিক সম্পদ এখানে দেখতে পাচ্ছি, অলিক সম্পদ একটা আছে, প্রাথমিক খরচ। এছাড়াও যেগুলো আসলে অলিক সম্পদ হওয়ার যোগ্য আরও আছে 1-2টা, আমি নিচে লিখে দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে।
যে প্রাথমিক খরচ একটি, আরেকটি হচ্ছে শেয়ার অবহার, প্রাথমিক খরচ আরেকটি হচ্ছে শেয়ার অবহার, আরো একটি বলতে পারি আমরা যে অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। আরো যদি হার্ড করতে চায় তারা দিতে পারতো এরকম যে বিলম্বিত বিজ্ঞাপন, এছাড়া আর নেই বললেই চলে। এইগুলাই প্রথমে লিখেছি প্রাথমিক খরচ, তারপরে লিখেছি শেয়ার অবহার, অবলেখকের কমিশন এবং বিলম্বিত বিজ্ঞাপন। এই কথাবার্তাকেই আমরা একটু মনে রাখলে আমরা খুব সহজেই অলিক সম্পদগুলো আরপ্ত করতে পারবো। এগুলো কিন্তু এমসিকিউ থাকে যে কোনগুলো আসলে অলিক সম্পদ, তাহলে এগুলো আমরা জানলেই এনাফ। তাহলে এখানে পাচ্ছি কিন্তু শুধু আমরা অলিক সম্পদ বলতে আমরা এই প্রাথমিক খরচের টাকায় পাচ্ছি 5,000, তাহলে এই 5,000 টাকায় কিন্তু আমরা এখানে লিখবো। তাহলে এখন আমাদের কাজ কি, এইটা থেকে এই দুইটা ফিগার আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো। তাহলে এখান থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আমাদের উত্তর হবে 3,05,000। 3,05,000 হবে আমাদের বিনিয়োজিত মূলধন। এখন কথা হচ্ছে তারা যদি প্রশ্ন একটু ঘুরিয়ে বলতো, যদি আমাদের বলতো এরকম যে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো, আয়। এখন যদি বলতো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো, এই কথাটা যদি অতিরিক্ত আকারে সংযোজন করে দিত যে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, তাহলে কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যেত। আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে যেত বলতে এরকম হতো যে প্রথমে আমাদের লিখতে হতো যে উপরে লিখতে হতো নিট মুনাফা, উপরে লিখতে হতো আমাদের নিট মুনাফা, এবং নিচে লিখতে হতো বিনিয়োজিত মূলধন। আর বিনিয়োজিত মূলধন বলতে তো আমরা এটাকে বুঝি যে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ। আর আমাদের যেহেতু বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বের করতে বলা হয়েছে, আয় রিলেটেড কথাবার্তা অবশ্যই আমরা উত্তর শেষে 100 গুণাকারে রাখবো। এই হচ্ছে আমাদের কাজটা। তাহলে উত্তর শেষে আমরা 100 গুণাকারে রাখবো। আর নিট মুনাফা অবশ্যই প্রশ্ন বলা থাকবে নিচে, অথবা প্রশ্নের প্যাটার্নের ভিতরে বক্সের ভিতরে বলা থাকতে পারতো যে নিট মুনাফা ধরে নাও 5,000 বা 10,000, নিট মুনাফা আমি 10,000 টাকা ধরে নিলাম। তাহলে কি করতাম, সেম কাজ, উপরে লিখবো 10,000, আর এখানে যে আমাদের কাঙ্ক্ষিত যে বিনিয়োজিত মূলধনটা বের করে যা পেয়েছিলাম 3,05,000, তা আমরা নিচে লিখতাম এবং গুণাকারে আমরা লিখতাম কিন্তু 100। আর এই ক্যালকুলেশন করে আমরা যা পেতাম সেটাই আমাদের উত্তর হয়ে যেত। এই কাজটা করার পরে আমাদের উত্তর হতো 3.27%। এই উত্তরটা আমরা পেতাম। এখন সলিউশন করে আমরা ঘয়ে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে মোট মুনাফার অনুপাত নির্ণয় করা, এবং নিচে বলা আছে নিট মুনাফার অনুপাত। তাহলে এই দুইটা ধাঁচ আমাদের একই, এই দুইটা ধাঁচ একই ধাঁচে আমরা দুইটাকে সলিউশন করব। তাহলে মোট মুনাফার সূত্রটি হবে, মোট মুনাফার অনুপাতের সূত্রটি হবে এরকম যে আমাদের উপরে হবে মোট মুনাফা আর নিচে হবে নিট বিক্রয় আর গুণ হবে 100। আমি আগে বলেছি সূত্রটা এরকম হবে। প্রশ্ন অবশ্যই মোট মুনাফা দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ এখানে মোট মুনাফার অ্যামাউন্টটা হচ্ছে 20,000, আর বিক্রয়ের টাকাটা দেওয়া হচ্ছে কিন্তু 60,000। আর এখানে যদি নিচে বলা থাকতো বিক্রয় ফেরত, এরকম কথাবার্তা বলা থাকতো, তাহলে কিন্তু আমরা ফেরতের পরিমাণটা কিন্তু অবশ্যই বিক্রয় থেকে বাদ দিতাম। তাহলে কিন্তু আমরা মোট মুনাফাটা এই নিট বিক্রয়টা পেয়ে যেত। তাহলে মোট মুনাফা এখানে দেওয়া আছে আমাদের 20,000 টাকা, লিখলাম 20,000 টাকা, তারপরে নিট বিক্রয় তো আমরা এই শুধু বিক্রয় টাকাকে ধরে নেব। আর এই ক্যালকুলেশনটা করে আমরা যা পাবো এটা হবে আমাদের মোট মুনাফার উত্তর। তাহলে উত্তরটা হবে এরকম যে 33.33%। এটা হবে আমাদের মোট মুনাফার। এখন যদি আমাদের বলতো যে নিট মুনাফা তৈরি করো, তাহলে কি করতাম, তাহলে প্রসেস মোটামুটি আমাদের একই, শুধু খালি একটু চেঞ্জ হতো এরকম যে চেঞ্জটা হচ্ছে যে যেহেতু এখানে বলা হচ্ছে নিট মুনাফা, আমাদের উপরে এখানে লিখতে হবে নিট মুনাফা, এখানে আমাদের লিখতে হবে নিট মুনাফা, আর নিচে নিট বিক্রয়ই থাকবে। তাহলে নিট মুনাফার তো ব্যালেন্স এখানে বলা আছে যে 10,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 10,000 টাকা, আর বিক্রয় টাকাটা বলা আছে যে বিক্রয় টাকা হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা নিচে লিখবো 60,000 টাকা, আর এটাকে আমরা গুণ করে দেবো 100 দ্বারা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করবো এবং 100 দ্বারা গুণ করবো। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমার এরকম যে 16.67%। এটা হচ্ছে আমাদের নিট মুনাফার অনুপাত।
এর সূত্রটা। এখন যদি তারা আর একটু ঘুরিয়ে বলতো যে নিট মুনাফা আর এই যে মোট মুনাফা এটা যদি না দিয়ে আমাদের একটু ঘুরিয়ে বলতো, তাহলে একটা প্রশ্নের প্যাটার্নটা কীরকম হতো। যদি এখানে দেওয়া থাকতো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং টাকা পাওয়া থাকতো 40,000 টাকা, আর পাশাপাশি আরো একটি তথ্য দেওয়া থাকতো, যার একটি তথ্য হচ্ছে এরকম যে ঋণের সুদ হচ্ছে 10,000 টাকা। এখন কিভাবে করতাম, তাহলে কিন্তু আমাদের এই বিক্রয় থেকে কিন্তু এই বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে কিন্তু মোট মুনাফাটা বের করতে হতো। আমাদের যে প্রয়োজনীয় যে মোট মুনাফাটা প্রয়োজন হতো, মোট মুনাফাটাকে আমার সূত্রের ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় এই টাকাটা বাদ দিতাম আমাদের বিক্রয় থেকে। কারণ বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে কিন্তু পাবো মোট মুনাফা। আর বিক্রয় থেকে যদি মোট মুনাফা বাদ দিতাম আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই 60 থেকে আমাদের 40 বিয়োগ করতে হবে, তাহলে পাবো কিন্তু মান 20। তাহলে কিন্তু আমাদের এই 20,000ই হবে আমাদের মোট মুনাফা। আর যদি নিট মুনাফা না দেওয়া থাকতো, কিন্তু প্রশ্ন ঠিকই বলতো যে নিট মুনাফার অনুপাত করো, তাহলে কি করতাম, এখানে দেখতে পাচ্ছি ব্যয় আছে অতিরিক্ত অন্যান্য ব্যয় বা এই অপরিচালন ব্যয়। তাহলে ঋণের সুদ যে ব্যয়টা, এই ব্যয়টা আমাদের কি করতে হতো, এই যে মোট মুনাফাটা দেওয়া আছে এই মোট মুনাফাটার থেকে আমাদের বাদ দিতে হতো। তাহলে 20 থেকে আমাদের 10 বাদ দিব, তাহলে কিন্তু আমরা 10 পেয়ে যাব, নিট মুনাফা বাবদ আমাদের 10 পেয়ে যাব। এই 10ই কিন্তু আমরা পরে আবার ব্যবহার করতে পারবো অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম যে কিভাবে প্রশ্নটা হতে পারে এবং কতভাবে ঘুরিয়ে দিতে পারে প্রশ্নগুলো। এখন আমি এখানে আরও কয়েকটি ইম্পর্টেন্ট সূত্র লিখেছি, যেগুলা আরও আসতে পারে আমাদের প্রশ্নে, যে দেনাদারের আবর্তন অনুপাত, পাওনাদারের আবর্তন অনুপাত, মজুদ পণ্যের আবর্তন অনুপাত। তাহলে এগুলো আমরা কীভাবে সূত্রগুলো ক্রিয়েট করবো এবং তথ্যগুলো এখান থেকে বের করে নিয়ে কীভাবে একটা সময় সমাধান করবো। দেখো, আমরা জানি দেনাদার যে কথা, প্রাপ্য হিসাবে কী কথা, কিন্তু প্রশ্নে বলা থাকতে পারতো যে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত তৈরি করো, সেম সূত্রই কিন্তু। তাহলে আমাদের উপরে লিখতে হতো ধারে বিক্রয়, উপরে লিখতে হতো ধারে বিক্রয়, আর নিচে লিখতে হতো আমাদের গড় প্রাপ্য হিসাব। এই সূত্রটা আমাদের ইউজ করতে হতো। তাহলে দেখবো ধারে বিক্রয় কথাটা কোথায় আছে, পুরো উদ্দীপক গেটে এখানে দেখতে পাচ্ছ শুধু বিক্রয় দেওয়া আছে। আর যদি এরকম বলা থাকতো যে ধারে বিক্রয়, তাহলে কিন্তু আমরা ধারে বিক্রয়কে নিতাম। আর যেহেতু এখন ধারে বিক্রয় বলা নেই, তাহলে আমরা শুধু বিক্রয় কি ধারে বিক্রয় ধরে চালিয়ে দিতে পারবো। তাহলে 1 লক্ষ লিখি, 1 লক্ষ হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ, লিখলাম 1 লক্ষ হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ। তারপরে গড় প্রাপ্য হিসাব এখানে বলা আছে। এখন প্রাপ্য হিসাব এই পুরো উদ্যোগ ঘেটে আমরা একটা পেলাম প্রাপ্য হিসাব, আরও প্রাপ্য বিল বা প্রাপ্য রিলেটেড কথাবার্তা নেই। তাহলে একটা যেহেতু পেলাম, তাহলে এখানে গড় করার কোনো প্রয়োজন নেই, শুধু খালি আমরা শুধু প্রাপ্য হিসাবে যে টাকাটা দেওয়া আছে তাই আমরা লিখে নিব। তাহলে এখানে কত হচ্ছে 4,000 টাকা আমরা লিখে নিলাম। আর এই ক্যালকুলেশনটা করার পরেই আমাদের উত্তরটা পেয়ে যাবে। তাহলে এটাকে আমরা ভাগ করব 4 দ্বারা, তাহলে আমাদের মানটা যা আসবে তাই হবে উত্তর। উত্তর আসবে আমাদের 25 এবং উত্তর শেষে লিখে দেবো 12, কারণ আবর্তন বলা থাকলে আমাদের 12 লিখতে হয়। এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম একটা টপিকে। এখন যদি বলে এরকম যে পাওনাদারের আবর্তন অনুপাত নির্ণয় করো বা প্রদয় হিসাবে একই কথা, তাহলে সূত্রটা আমরা কীভাবে ক্রিয়েট করতাম, তাহলে এই ধাঁচেই হতো কিন্তু একটু চেঞ্জ হতো। চেঞ্জ হচ্ছে এরকম যে এখানে আমরা উপরে লিখতাম ধারে ক্রয় বা বাকিতে ক্রয়, ধারে ক্রয় বা বাকিতে ক্রয়, আর নিচে লিখতাম আমরা গড় প্রদয় হিসাব বা পাওনাদার। এখন ধারে ক্রয় কথাটা আমরা খুঁজবো কোথায়, প্রশ্নে বলা আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ধারে ক্রয়ের পরিমাণ হচ্ছে 5,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো 5,000। আর এখানে বলা হচ্ছে যে গড় প্রদয় হিসাব, তাহলে প্রদয় রিলেটেড কথাবার্তা কোথায় আছে দেখবো। এখানে প্রদয় বলতে কিন্তু আমরা এক জায়গায় পেয়েছি শুধু 4,000 টাকা, আর কোনো টাকা দেওয়া নেই। তাহলে এখানে গড় করার কোনো প্রয়োজনই নেই, শুধু আমরা এই ব্যালেন্সটা এখানে লিখে নেব।
আর এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব, ভাগ করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। তাহলে উত্তর হবে এরকম যে 1.25 বার, কারণ এখানে আবর্তন বলা আছে যার জন্য আমরা বার দিব। এখন বাকি রইল সর্বশেষটি যে মজুদ আবর্তন অনুপাত বলা থাকলে, মজুদ আবর্তন বলা থাকলে আমরা কিভাবে করব? মজুদ আবর্তন বলা থাকলে আমরা লিখবো উপরে বিক্রিত পণ্যের ব্যয়, উপরে লিখবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়, আর নিচে লিখবো গড় মজুদ, গড় মজুদ লিখবো নিচে। এখন বিক্রিত পণ্যের ব্যয় কথা কোথায় আছে খুঁজবো। এই পুরোটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু তারা কিন্তু অবশ্যই বলে দিবে যে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ এত। যদি খোঁজাখুঁজির পরেও যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বের না করতে পারি তাহলে আমার করণীয় কি? তাহলে আমি বিক্রয় দিয়ে চালিয়ে দিতে পারবো। এই বিক্রয় টাকাটাকে এখানে লিখে আমরা কাজটা করে নিতে পারবো। আর যদি এরকমভাবে খোলাসাভাবে বলাই থাকে যে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ হচ্ছে 5,000 টাকা বা 50,000 টাকা, এরকম একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, তাহলে আমরা এটা ইউজ করবো। তাহলে এখন ধরে নিলাম বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 5,000 টাকা, তাহলে আমরা এখানে লিখলাম বিক্রিত পণ্যের ব্যয় 5,000 টাকা। আর এখানে লিখে আছে গড় মজুদ, তাহলে মজুদ রিলেটেড কথাবার্তা খুঁজবো এখানে কোথায় আছে। মজুদ বলতে গেলে আমরা কোথায় আছে খুঁজবো, এখানে কিন্তু আমি লিখেছিলাম মজুদ। ধরো নিচে বলা থাকলে এরকম যে সমাপনী মজুদ, সমাপনী মজুদ পণ্য হচ্ছে 10,000 টাকা। তাহলে যেহেতু এখানে সমাপনী মজুদ পণ্য শুধু দেওয়া আছে আর কোনো মজুদ দেওয়া নেই, তাহলে এই 10,000 টাকা আমরা এখানে লিখবো এবং এই 5,000কে 10,000 দিয়ে বাদ দিয়ে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো। আর যদি অঙ্ক হয় আর একটু হার্ড করা প্রয়োজন, আমাদের দুইটা ব্যালেন্সই দেওয়া থাকে যে প্রারম্ভিক, যদি বলা থাকে এরকম যে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 5,000 আর সমাপনী মজুদ পণ্য হচ্ছে 10,000, তাহলে আমাদের গড় মজুদটা কীভাবে হবে? তাহলে কিন্তু আমাদের এই দুইটা ফিগার যোগ করতে হতো, এই টাকার সাথে এই টাকাটা যোগ করতে হতো। তাহলে 5,000 আর 10,000 যদি আমরা অ্যামাউন্ট করি তাহলে উত্তর হবে 15,000। আর এখানে বলা হচ্ছে গড় করতে হবে, তাহলে আমরা কিন্তু এই 15,000কে 2 দ্বারা ভাগ করবো, ভাগ করে গড় করবো, তাহলে উত্তর হবে এরকম 7,500। আর এই 7,500 কি আমাদের গড় মজুদ হিসাবে ব্যবহার করতে হবে 7,500। তাহলে এটা ভাগ করবো, তাহলে কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাবো যে গড় মজুদের এই মজুদ আবর্তনের আসলে অনুপাতের উত্তর কত। তাহলে উত্তরটা হবে এরকম 0.67 কারণ এখানে আবর্তন কথা বলা আছে, এখানে আবর্তন কথা বলা আছে। প্রশ্ন যদি আরও একটু অন্য ধাঁচের করতে চায় তারা, তাহলে কিন্তু এরকম বলতে পারে যে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা বা 1,00,000 টাকা, এরকম একটা অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে। আর বলা থাকতে পারে এরকম যে মুনাফা বিক্রয়ের উপর হচ্ছে 20%, এরকম একটা পেজ দিয়ে বলতে পারে পার্সেন্টেজে। আর ধরো কোন নম্বর বলা হলো যে মুনাফার পরিমাণ কত বের করো, তাহলে এরকম পার্সেন্টেজ রিলেটেড যে এই প্রশ্নগুলো আমরা কীভাবে সলিউশন করবো, চলো এখন এটা দেখা যায়। তাহলে প্রথমে কিন্তু আমার এই কথার আলোকে আমার 3টা সেগমেন্টে ভাগ করতে হবে প্রশ্নটাকে। প্রথমে লিখতে হবে বিক্রয়, তারপর লিখতে হবে মুনাফা, তারপর লিখতে হবে ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়। এখানে বলেছে যে মুনাফা বিক্রয়ের উপর 20%, যার উপর বা এর বলবে, যার উপর বা এর বলবে তাকে আমরা ধরবো 100%। প্রশ্নে যার উপর বা এর বলা থাকবে তাকে ধরবো 100। তাহলে এখানে কিন্তু বিক্রয়ের উপর বলা আছে 20%, তাহলে বিক্রয়কে ধরবো আমরা 100, তাহলে বিক্রয়ের ভাগটা হচ্ছে 100 আর মুনাফা হবে 20, তাহলে 20। আর তাহলে ব্যয় কত হবে আমরা জানি যে ব্যয় বের করতে হলে বিক্রয় থেকে আমাদের মুনাফাটা বাদ দিলে হয়ে যায়, তাহলে 100 থেকে আমরা বাদ দিয়ে দিব 20, তাহলে কিন্তু ব্যয় হয়ে যাবে 80। আর এরকম যদি বলা হতো যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বলতো, তাহলে কিন্তু এই বিক্রিত পণ্যের ব্যয়কে ধরতাম আমরা 100 আর মুনাফা হতো 20, তাহলে 100 সাথে 20 যোগ করে কিন্তু আমাদের 120 লিখতে হতো বিক্রয়, কিন্তু আজ এরকম বলেনি, যার জন্য আমরা এই প্যাটার্নে করছি। তাহলে 3টা ভাগ আমরা পেলাম, এই 3টা ভাগের মধ্যে যেখানে একজনের একটা বড় অ্যামাউন্ট বা মোটা অঙ্কের টাকা দেওয়া থাকবে, প্রশ্নে একটু যদি আমরা বিশ্লেষণ করি দেখতে পাবো যে বিক্রিত পণ্যের ব্যয় টাকাটাই শুধু দেওয়া আছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় টাকা হচ্ছে কত 50,000, তাহলে এই টাকা সহযোগিতা আমরা এই কাজটা করবো। তাহলে 50,000 আমরা লিখলাম, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি 50,000 টাকা হয় আর ভাগ হচ্ছে 80, তাহলে নিচে লিখবো ভাগটা। আর এখন দেখবো আমরা কি প্রয়োজন, কি বের করবো, আমরা বের করবো মুনাফা। তাহলে মুনাফা বের করতে হলে আমাদের মুনাফার ভাগটা হচ্ছে 20,
যেটা বের করবো সেটা দ্বারা গুণ করবো। তাহলে আমরা এখানে 20 দ্বারা গুণ করবো, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মুনাফাটা পেয়ে যাব। উত্তর হবে এরকম যে 12,500, এটা হচ্ছে আমাদের মুনাফা। প্রশ্ন দিয়ে এরকম বলতো যে না, এখানে বিক্রয়ের পরিমাণটা আমাদের বের করে দেখাও, বিক্রয়ের পরিমাণ। তাহলে কিন্তু এখানে বিক্রয় পার্সেন্টেজ হচ্ছে 100, আমাদের 100 গুণ করতে হতো, এখানে লিখতে হতো আমাদের 100। তাহলে কিন্তু আমাদের এখানে বিক্রয়ের পরিমাণটা আছে, এটা আমরা পেয়ে যেতাম এই কাজটা করার পর। তাহলে বিক্রয়ের পরিমাণ হতো এরকম যে 62,500। এইভাবে মূলত আমরা পার্সেন্টেজ রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো আমরা সলিউশন করব। এরপরে যদি তোমাদের জানার থাকে বা বুঝার থাকে একটু কমেন্টে আমাদের জানাবে যে এই টপিক থেকে আমাদের আলোচনা করো।